পরবর্তী টার্গেট ইউরোপের কোন দেশ হতে পারে? যদিও সরাসরি টার্গেট হিসেবে নয়, কিন্তু পোল্যান্ডের ভূমিতে 10টি ড্রোন, রাশিয়ান ড্রোন প্রবেশ করেছে, তারা গুলি করে সেগুলো নামিয়েছে। রাশিয়ার সাথে ব্যাকিং কিছু রাষ্ট্র তো আছে, যেমন নর্থ কোরিয়া আছে, চায়না আছে এবং অন্যান্য কিছু আশপাশে বেলারুস আছে এবং আশপাশে আরো কিছু প্রতিবেশী দেশ আছে। যেভাবে করে নেটওয়ার্ক এক্সপ্যান্ড করা হয়েছে রাশিয়ার বর্ডারে এবং রাশিয়া আমেরিকার স্পন্সরশিপে যেভাবে করে, আমেরিকার ব্লেনে যেভাবে করে মানে যেটা রাশিয়া চায়নি সেটা করা হয়েছে। এর মধ্যে দিয়ে যেমন পশ্চিমারা মনে করেছিল যে রাশিয়া হয়তো অনেক দুর্বল এবং তারা আস্তে আস্তে হয়তো ইউক্রেনকে নেটো অন্তর্ভুক্ত করে ফেলবে এবং রাশিয়ার চারিদিকে একটা চক্র তৈরি করবে যাতে রাশিয়া ভবিষ্যতে ইউরোপের জন্য কিংবা পশ্চিমাদের জন্য কোনো ধরনের থ্রেট না হয়। যদি নেটোভুক্ত একটি দেশ কোনোভাবে আক্রান্ত হয় তাহলে এটা ধরে নেওয়া হবে এটা সব দেশের উপরে কিন্তু একটা আক্রমণ, এবং এটাকে কিন্তু গেম চেঞ্জিংও বলা হচ্ছে। একদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আমরা অস্থিরতা দেখছি, অন্যদিকে আরেকটি যুদ্ধ বিরাজমান, যেটি ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধ। কিন্তু সেই যুদ্ধে ইউক্রেনের সীমানা যেমন দখল দিনের পর দিন বাড়িয়ে চলছে রাশিয়া, অন্যদিকে যে আশঙ্কাটা ইউরোপের দেশগুলো করছিল সেটা হলো পরবর্তী টার্গেট ইউরোপের কোন দেশ হতে পারে। যদিও সরাসরি টার্গেট হিসেবে নয়, কিন্তু পোল্যান্ডের ভূমিতে 10টি ড্রোন, রাশিয়ান ড্রোন প্রবেশ করেছে, তারা গুলি করে সেগুলো নামিয়েছে। কিন্তু নেটোর যে আইন এবং নেটোর যে নিয়ম এবং ইউরোপের দেশগুলো যদি শক্ত জবাব না দেয়, অনেকে ভাবছেন যে এটি হয়তো এক ধরনের টেস্ট কেস রাশিয়ার জন্য। রাশিয়া পরবর্তী যে পরিকল্পনা সেটি বাস্তবায়ন শুরু করে দেবে। আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ আপনার এই প্রশ্নের জন্য। আসলে অবশ্যই এটা একটা টেস্ট কেস, এবং আমরা তো দেখে আসছি যে রাশিয়া যেভাবে করে ইউক্রেন অল্প অল্প করে দখল করছে, আলটিমেটলি তারা কতদূর পর্যন্ত যাবে এটা এখনো আনপ্রেডিক্টেবল। এবং আমরা পশ্চিমা বিশ্বর এবং সহ আমেরিকার যে দুর্বলতা সেটাও আমরা কিন্তু খেয়াল করছি। যেমন রাশিয়া এটা সহসায় বুঝতে পারে যে নেটো থেকে আমেরিকা বাজেট কমিয়ে নিয়ে বা নেটোকে সহযোগিতা না করে একদিকে নেটোকে দুর্বল করেছে, অন্যদিকে আমেরিকার অর্থনীতি আপনি যদি দেখেন সারা পৃথিবী ব্যাপী, এবং এই যে ট্যারিফ যুদ্ধের কারণে বিভিন্ন রাষ্ট্রগুলো এখন আমেরিকা থেকে অনেক মুখ ফিরিয়ে নিচ্ছে। বিশেষ করে ব্রিক্স প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে রাশিয়া, চায়না এবং ভারত এবং সাউথ আফ্রিকার মতো দেশগুলো তারা একত্রিত হয়ে নতুন কারেন্সি তারা ইভেন বের করার জন্য তার পরিকল্পনা করছে। তো আমেরিকার অর্থনীতির জন্য এটা একটা বড় ধরনের একটা হুমকি, এবং এরকম একটা সিচুয়েশনে আমেরিকা এবং আমেরিকার আধিপত্যবাদ ইউরোপের উপরে বর্তমান প্রেসিডেন্টের শাসন আমার সময় অনেকটা দুর্বল, এবং এই দুর্বলতা আসলে কতখানি দুর্বল এটা টেস্ট করার বিভিন্ন কৌশল রাশিয়া অবশ্যই অ্যাপ্লাই করবে। তাছাড়া রাশিয়ার সাথে ব্যাকিং কিছু রাষ্ট্র তো আছে, যেমন নর্থ কোরিয়া আছে, চায়না আছে এবং অন্যান্য কিছু আশপাশে বেলারুস আছে এবং আশপাশে আরো কিছু প্রতিবেশী দেশ আছে। সুতরাং রাশিয়া চাইবেই, লোক এটা হচ্ছে একটা আধিপত্যবাদের একটা খেলা, এবং এই খেলায় দুর্বল এবং মানুষ দুর্বলতা বোঝার চেষ্টা করবে, মানুষ শক্তি বোঝার চেষ্টা করবে, এবং সেই অনুযায়ী মানুষের মানে দেশগুলোর হচ্ছে একটা ইগো আছে। রাশিয়া তো একটা সময় পরাশক্তি ছিল, এখনো তারা এক ধরনের পরাশক্তি। সুতরাং তারা চাইবে যে তাদের যে শৌর্য বীর্য এবং তার যে পরাশক্তি পরায়ণতা সেটা তাদেরকে ধরে রাখতে হবে। সুতরাং যেভাবে করে নেটওয়ার্ক এক্সপ্যান্ড করা হয়েছে রাশিয়ার বর্ডারে এবং রাশিয়া আমেরিকার স্পন্সরশিপে যেভাবে করে, আমেরিকার ব্লেনে যেভাবে করে মানে যেটা রাশিয়া চায়নি সেটা করা হয়েছে। এর মধ্যে দিয়ে যেমন পশ্চিমারা মনে করেছিল যে রাশিয়া হয়তো অনেক দুর্বল এবং তারা আস্তে আস্তে হয়তো ইউক্রেনকে নেটো অন্তর্ভুক্ত করে ফেলবে এবং রাশিয়ার চারিদিকে একটা চক্র তৈরি করবে যাতে রাশিয়া ভবিষ্যতে ইউরোপের জন্য কিংবা পশ্চিমাদের জন্য কোনো ধরনের থ্রেট না হয়। তো এইটাই যখন তারা করতে গেছে তখন কিন্তু এটা অনেক ভিতরে চলে গেছে, অনেক গভীরে চলে গেছে এবং রাশিয়ার বর্ডার পর্যন্ত তারা থেকে গেছে। এখন রাশিয়ানরা যে কোনো ভাবে হোক নিজেদের অস্তিত্ব এবং নিজেদের ইতিহাস রক্ষার জন্য এবং তাদের আধিপত্যবাদ রক্ষার জন্য রাশিয়া তো অবশ্যই চেষ্টা চালাবে, এবং চালানোর জন্য তারা কিছু টেস্ট কেস হিসেবে ইউজ করবে। হয়তো এটা একটা টেস্ট কেস, এবং এর মধ্যে যেমন আপনি নেটো দেখেছেন যে পোল্যান্ড কিন্তু আর্টিকেল 4 and 5 কে ইনভোক করেছে। এর মানে হচ্ছে ওই আর্টিকেল 4-5 এ লেখা আছে যদি নেটোভুক্ত একটি দেশ কোনোভাবে আক্রান্ত হয় তাহলে এটা ধরে নেওয়া হবে এটা সব দেশের উপরে কিন্তু একটা আক্রমণ, এবং এটাকে কিন্তু গেম চেঞ্জিংও বলা হচ্ছে। আপনার নেটোর ইউরোপীয় ইউনিয়নের যে পররাষ্ট্র বিষয়ক সেক্রেটারি তিনি কিন্তু বলেছেন যে এই আক্রমণটা একটা বড় ধরনের গেম চেঞ্জ হতে পারে। তো এরকম সিচুয়েশনে আমরা যদিও আমি মনে করি যে পরাশক্তিদের মধ্যে পারমাণবিক শক্তি থাকার কারণে যুদ্ধ সহসা লাগবে না, বাট তারপরেও তারা নিজেদের শক্তির অস্তিত্বের প্রমাণ দিতে গিয়ে তারা কিন্তু এই যুদ্ধটাকে আরো বেশি এসকেলেট করবে এবং এই যুদ্ধটা আরো বেশি দীর্ঘস্থায়ী হবে। এবং যেটা আমরা প্রেডিক্ট করেছিলাম যে নতুন প্রেসিডেন্ট আসার পরে হয়তো এটা সমস্যার সমাধান হবে, তিনি হয়তো অল্প শীঘ্রই সময়ের মধ্যে তিনি এটা বন্ধ করতে পারবেন, সেই ধরনের কোনো সম্ভাবনা যে আমরা দেখছি না, বরং যে দূরত্ব বাড়ছে, বরং এটা যে একটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যে গড়াতে পারে এই ধরনের কিন্তু অনেক বিশেষজ্ঞ
এটাকে অনুমান করছেন। এবং রাশিয়া থ্রেট করছে যদি ইউক্রেন শর্ত না মানে তাহলে আমি জানি কিভাবে বল প্রয়োগ করে, কিভাবে মিলিটারি দিয়ে সেই শর্ত প্রয়োগ করাতে হয়। অর্থাৎ যুদ্ধ বন্ধ শান্তি প্রক্রিয়ার পরিবর্তে উল্টো থ্রেটের রাজনীতি শুরু হয়ে গেছে এবং সামনের দিনগুলোতে এটি ছড়িয়ে পড়তে পারে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।